Hello student, welcome to বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। WBPSC এর অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেসের নিয়োগকে কেন্দ্র করে একটা টেন্টেটিভ নোটিশ সেখানে প্রকাশিত হয়েছে। আমরা আশা রাখছি আগামী দিনে সম্পূর্ণ নোটিফিকেশন আমরা পাবো। আজকে আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের জন্য আয়োজন করা হয়েছে, যে ক্ষেত্রে আমরা WBPSCর বেঙ্গলি সাবজেক্টটাকে কেন্দ্র করে তার যে সিলেবাস যেটা আমাদের হাতে আছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নোটস, মক টেস্ট এই সব তো আমাদের ইনস্টিটিউশনের সঙ্গে একেবারে অঙ্গীবদ্ধ। এর পাশাপাশি কিছু পাঠ্যপুস্তক যা একান্তেই না পড়লে সম্ভবপর হয় না, বইয়ের থেকে তো বড় বন্ধু আর কেউ হয় না, এবং পরীক্ষার হলে নোটসের পাশাপাশি বইটা সবসময় চোখে ভাসে, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। সেই রকমই কি কি বই আমরা এই প্রসঙ্গে পড়তে পারি, তোমরা PDF হিসেবেও এগুলোকে দেখতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু বই পড়বো কেন বা বইতে আর কি কি আমরা পেতে পারি সেই প্রসঙ্গেও আজকে কিছু কথা হবে। আমরা যদি এই সিলেবাসটার দিকে একটু নজর দিই, একদম প্রথমে পাঠ্য বা টেক্সট হিসেবে আমাদের রয়েছে 3টি উপন্যাসের কথা উল্লেখ থাকছে সেখানে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের বিল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক এবং আশাপূর্ণা দেবীর বলয়াগ্রাস। প্রসঙ্গত খেয়াল করবে যে এই আরণ্যক এবং কৃষ্ণকান্তের বিল আমরা প্রত্যেকেই হয় গ্র্যাজুয়েশন পর্বে হোক বা বিভিন্ন কোনো কারণবশত, মানে পাঠ্যসূচি হিসেবে তো এই উপন্যাস দুটো আমাদের সঙ্গে থেকেই এসেছে, এছাড়াও হোক জীবনে কেউ যে আরণ্যক বা কৃষ্ণকান্তের বিল একবারও পড়েনি এইটা হতে পারে না। এখন স্বভাবতই এইটা আমাদের পাঠ্য রয়েছে। বলয়াগ্রাসটা সেইভাবে কখনো পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে বা জোর দিয়ে বলা যায় না। হ্যাঁ, কখনো কখনো জেনারেল পেপারের ক্ষেত্রে কোনো কোনো ইউনিভার্সিটি সিলেবাসের মধ্যে কিন্তু এটা লক্ষ্য করা যায়। এই ক্ষেত্রে বলে রাখা যে অনেকের কাছে বিভিন্ন ধরনের বই থাকে, পথচলতি হিসেবে আমরা অনেক ধরনের বই, কিছু লোকাল পাবলিকেশন সেই বইগুলো হয়ে থাকে। কিন্তু সাধারণত যখন আমরা কোনো পরীক্ষার জন্য একটা উপন্যাস বা গল্পকে পড়বো, কারণ শুধুমাত্র তো গল্প বা উপন্যাসের চরিত্র বা সেই কেন্দ্রিক প্রশ্নের জন্য এটাকে অবশ্যই সিলেবাসের অন্তর্ভুক্ত করেনি, তার প্রকাশনাগত কিছু তথ্য থেকে থাকে তার প্রকাশনা যতগুলো সংস্করণ ঘটেছে সেই সংস্করণ অন্তর্গত এই কাহিনীর মধ্যে বা পরিচ্ছেদের মধ্যে কিছু বদল, এইগুলো কিন্তু আমাদের এই প্রসঙ্গে জানাটা খুব দরকার হয়ে পড়ে। ফলত আমরা যে পাঠ্যগুলোকে এই জন্য বাছবো সেগুলোকে একদম অথেন্টিক হতে হবে, যথাযথ হতে হবে, যাতে কোনো রকম তার মধ্যে বানান ভুল থেকে শুরু করে কোনো রকম তথ্যগত বিভ্রান্তি যাতে তার মধ্যে না আসে। আর কি থাকতে হবে সেখানে? আর থাকতে হবে যেখানে এই যে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলি বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলি, এদের রচিত কোনো একটি ভূমিকা অংশ, যেখানে তারা নিজেদের অভিমত ব্যক্ত করছে এই উপন্যাস রচনাকালীন তাদের মানসিক অবস্থা কিরকম ছিল বা তারা কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে উপন্যাসটি রচনা করছেন। এই দিক থেকে ধরতে গেলে সব থেকে ভালো বা উপযোগী সহায়ক হচ্ছে যে আমরা এদের রচনা সংগ্রহ বা রচনা গ্রন্থ দেখব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা সংগ্রহ বা রচনা গ্রন্থ বা রচনা বলি আমরা যাকে বলে থাকি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও তাই এবং আশাপূর্ণা দেবীর ক্ষেত্রেও তাই। সেইগুলোতে দেখবে বইয়ের একটি পরিশিষ্ট অংশ থাকে যেখানে প্রত্যেকটি উপন্যাস সম্পর্কে তথ্য দেওয়া হয়ে থাকে, তার প্রকাশনাগত, তার পত্রিকা সংক্রান্ত, যে কোন পত্রিকাকে কেন্দ্র করে তার আত্মপ্রকাশ ঘটেছিল, কোনোটা শারদীয় সংখ্যায় লেখার কিনা, পৃষ্ঠপোষক কে ছিলেন যিনি প্রকাশনার ক্ষেত্রে সাহায্য করেছিলেন, এর মধ্যে কি কোনো বদল ঘটেছে বা কোনো নতুন চরিত্র কি তার মধ্যে পরবর্তী সংস্করণে অংশগ্রহণ করানো হয়েছে, কিংবা বেশ কিছু বিষয় আমাদের দেখা যায় যেখানে উপন্যাসটি প্রথমে হয়তো সংক্ষিপ্ত ছিল কিন্তু দীর্ঘ যখন সংস্করণ ধীরে ধীরে প্রকাশ হচ্ছে তখন তার অবয়বগত, আকারগত দিক থেকে তা বৃদ্ধি পেতে শুরু করেছে। হয়তো দেখা গেল 150 পৃষ্ঠার একটা উপন্যাস যখন পরবর্তীকালে আমরা এখন হাতে পাচ্ছি সেটা হয়তো 175 পৃষ্ঠার হয়ে গেছে। এই যে পৃষ্ঠা সংখ্যা বৃদ্ধির যে কাহিনীগুলো, এগুলোও কিন্তু সেখানে লেখা হয়ে থাকে। এমনকি প্রতিটা উপন্যাসকে কেন্দ্র করে ঔপন্যাসিকের ক্ষেত্রে তো আমরা সমালোচনাও করে থাকি, এই যে সমালোচনাগুলো সেগুলোই বা কোন পত্রিকাকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছিল, কি কি সমালোচনা হয়েছিল, অর্থাৎ মানে এন্ড অফ দ্য আমি বলতে চাইছি এইটা যে একটি উপন্যাস, একটি ছোট গল্প, একটি কবিতা থাকার মানে এই নয় যে ওই 35 পৃষ্ঠার একটা গল্প, 150 পৃষ্ঠার একটা উপন্যাস কিংবা হাফ পৃষ্ঠার একটা ওই 20-22 লাইনের কবিতাটা তোমাকে পড়তে দিচ্ছে।
সেই কবিতা সংক্রান্ত আর কি কি তথ্য জড়িত রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে। আমরা আমাদের ইনস্টিটিউট থেকে যেভাবে গাইড করা হয়, যেভাবে কম্প্যাক্ট ভাবে নোটসকে দেওয়া হয়, সেই ক্ষেত্রে তোমরা ওইগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যেতে পারবে। ইভেন আমাদের উপন্যাসের যখন আলোচনা হবে বা এগুলো হবে, সেক্ষেত্রে পরিচ্ছেদগত যদি কোনো পরিবর্তন হয় সেগুলোও কিন্তু আমরা সেখানে বলতে বলতে যাই, বা এবং এগুলো অবশ্যই নোটসে দেওয়া থাকে। এবং মক টেস্টের ক্ষেত্রেও কিন্তু আমরা সেইভাবেই অ্যারেঞ্জ করে থাকি প্রতিটা বিষয়, যে সাধারণত যেগুলো ছাত্রছাত্রীদের চোখে পড়ে না, স্টুডেন্টরা এড়িয়ে যায় বা খুব ক্যাজুয়ালি সেটাকে নিয়ে নেয়, প্রশ্ন কিন্তু সেখান থেকেই আসবে। আচ্ছা, দ্বিতীয় অংশে যেখানে আমরা পাচ্ছি কাব্য কবিতার প্রসঙ্গ অংশ, মানে কাব্যের ক্ষেত্রটা যেখানে পাচ্ছি, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য সেখানে রয়েছে। এবং সম্পূর্ণ কাব্যটা নয়, এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা নেট সাইটের প্রিপারেশন নিচ্ছ, তার সঙ্গে বিএড করা, এই দিকেও তোমরা লক্ষ্য রেখেছো, অবশ্যই লক্ষ্য রাখা উচিত। সেই ক্ষেত্রে তাদের কিন্তু এটা ধারণা যে মেঘনাদবধ কাব্য কিন্তু আমাদের নেটের সিলেবাসের সম্পূর্ণ পাঠ্যটা রয়েছে, কিন্তু এখানে তাই নয়। এখানে 3টি মাত্র স্বর্গ সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। একটি হচ্ছে অশোকবন, মানে চতুর্থ স্বর্গ যেটা শিরোনাম হচ্ছে অশোকবন, ষষ্ঠ স্বর্গ বধ, এবং নবম স্বর্গ যা শিরোনাম হচ্ছে সংস্ক্রিয়া। এবার এই 3টে স্বর্গ যখন আমাদের দেওয়া হচ্ছে, তাহলে যখন পুরো পাঠ্যটা থাকছে না, এই 3টে মানে এই 3টে স্বর্গ আমাদের দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তার অন্তর্বর্তী কাহিনী কি সেগুলো আমাদের সেখানে জানাটা খুব করে প্রয়োজন হয়ে পড়ছে। খুব করে প্রয়োজন হয়ে পড়ছে এখানে ব্যবহৃত মাইকেল মধুসূদন দত্তের কবিতা, তার শব্দগুলো একটু ভিন্ন প্রকৃতির থাকে, সেই শব্দগুলোর অর্থ কি দাঁড়িয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু আমাদের সেখানে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। মেঘনাদবধ কাব্যের ক্ষেত্রে মডার্ন বুক এজেন্সির যে বইটা আছে, যেটা সব থেকে পুরনো এবং প্রমাণিত গ্রন্থ মানে হয়ে থাকে, মানে আমি সাজেস্ট করব যদি টেক্সট হিসেবে পড়তে চাও সেখান থেকে করতে পারো। আমাদের ইনস্টিটিউট থেকে তোমাদের যে পিডিএফ গুলো যদি সাজেস্ট করা হয়, মানে যেগুলো দেওয়া হয়, সেগুলো কিন্তু সেই অথেন্টিক বই জাত, কাজেই সেদিক থেকে কিন্তু আমরা কোনো রূপ কম্প্রোমাইজ করছি না যে যে কোনো একটা পিডিএফ হোক সেখান থেকে তুলে তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু না। মানে তোমরা কি পড়ছো এবং ঠিক পড়ছো কিনা সেটাও কিন্তু আমরা আমাদের দায়িত্বের মধ্যেই রেখেছি। আচ্ছা, পরবর্তী যেটা কাব্যের মধ্যে থাকছে জীবনানন্দ দাশের কবিতা, তার জনপ্রিয় কাব্যগ্রন্থ বনলতা সেন, এবং বনলতা সেনের থেকেও সম্পূর্ণ কাব্যগ্রন্থ বা সব কবিতা সেখানে উল্লেখ করে দেওয়া হয়নি, 5টা কবিতা সেখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে। অবশ্যই শিরোনাম কবিতা যেটা বনলতা সেন, 20 বছর পরে, ঘাস, হাওয়ার রাত, আর আমি যদি হতাম, এই 5টি কবিতা তার অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং বনলতা সেনের ক্ষেত্রে বলি, কিংবা এর পরবর্তী সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক যে রয়েছে, যাই হোক না কেন, এইগুলো কিন্তু মূল কাব্যগ্রন্থ ব্যতীত আর অন্য কিছুর ক্ষেত্রে খুব একটা আমরা ভরসা করতে পারি না। হ্যাঁ, এখন তুমি দেখতে পারো যদি বনলতা সেনের শ্রেষ্ঠ জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বা নির্বাচিত কবিতা, এর মধ্যে যদি তুমি কবিতাগুলোকে পেয়ে যাও, সেগুলো তুমি অবশ্যই লক্ষ্য করতে পারো। তার মধ্যে যদি এই 5টি কবিতার মধ্যে সেখানে থেকে থাকে, তো তুমি সেগুলোকে ফলো করতেই পারো। এবং কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, কত সালে প্রকাশিত, এবং জীবনানন্দ দাশের কবিতার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে তার বিরাম চিহ্নের ব্যবহার, বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন, একাধিক বিরাম চিহ্ন তিনি ব্যবহার করেছেন। এবং তার কবিতাগুলো আকারে সংক্ষিপ্ত হলো, কারণ আমাদের এখানে ব্যাখ্যার ক্ষেত্রে তো আর কবিতার ব্যাখ্যা আসবে না যে ব্রড কোয়েশ্চেন জাতীয়, কাজেই বিরাম চিহ্ন প্রশ্ন উত্তরের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এবং জীবনানন্দ দাশের কবিতার আরেকটি বড় দিক হচ্ছে তিনি কবিতার পংক্তি ক্রমান্বয়ে রিপিট করেছেন, হয়তো প্রথমে আছে, মধ্যিখানেও রয়েছে কিছুটা, শেষেও আছে। এবং যখন পংক্তিগুলো বারবার এইরকম ভাবে চলে আসছে, একাধিকবার রূপ নিয়ে আসছে, সে কিন্তু মাঝে মাঝে দেখা যায় এক একটি পংক্তি, মানে একই পংক্তি যখন পুনরায় আসছে, তা পুনরাবৃত্তি ঘটছে, সেখানে নতুন কোনো বিরাম চিহ্ন যুক্ত হয়ে যাচ্ছে। এগুলোও কিন্তু আমাদের সমান তালে লক্ষ্য রাখতে হবে। তার সঙ্গে পংক্তির সংখ্যা থেকে শুরু করে বিশেষ শব্দ ব্যবহার, এই সব কিছু, কোনো স্থানের নাম থেকে শুরু করে এই সব কিছু কিন্তু আমাদের দরকার। একটি মানে কবিতাকে যখন আমরা এরকম এমসিকিউ প্যাটার্নের পরীক্ষার জন্য তৈরি হচ্ছি, ঠিক আছে, মানে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে, যেভাবে আমরা বলি এক অর্থে গোয়েন্দার মতো আতশকাচ নিয়ে বসে একদম পুরো দেখতে হবে, সেইভাবে কিন্তু আমাদের দেখতে হবে। তার সঙ্গে পারলে কবিতাগুলোকে আমাদের বেশ একটু সড়গড় করতে হবে, মুখস্থ বলাটা ভুল, একটু সড়গড় করা, কারণ শূন্যস্থান ভিত্তিক প্রশ্ন আসাও কিন্তু এসএসসির ক্ষেত্রে আমরা দেখেছি। তো সেই প্যাটার্ন যদি ফলো করে, কারণ দীর্ঘদিন পরীক্ষা হয়নি, এখন কোন প্যাটার্নে হবে, কিভাবে হবে, সেটা তো আমরা ওইভাবে জোর দিয়ে বলতে পারি না,
কাজেই শূন্যস্থান যখন ওখানে আসছে তখন এখানেও আসাটা কিন্তু খুব একটা দুষ্কর ব্যাপার নয়। আচ্ছা, চলে আসছি পরবর্তী, অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থ আমাদের রয়েছে। সেখানেও একই রকম মূল কাব্য মানে সম্পূর্ণ কাব্যগ্রন্থ নয়, মাত্র 5টি কবিতা সেখানে রয়েছে। সকলের গান, মেদিনের কবিতা, কানামাছির গান, রোম্যান্টিক আর প্রস্তাব 1940, এই 5টি কবিতা আমাদের পাঠ্য। এবং এর ক্ষেত্রেও এই একই রকম ভাবে জীবনানন্দ দাশের ক্ষেত্রে যেভাবে বলেছি কবিতার ব্যবহার, এর ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবেই কবিতা পড়তে হবে। এবং আরেকটি বিষয় যেটা, হ্যাঁ অবশ্যই কাব্যগ্রন্থজাত কবিতা কিংবা নির্বাচিত কবিতা সেই রকম ভাবে জিনিস পড়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যায়, মানে বুদ্ধিমানের কাজ হয় আর কি, যাতে পড়ার ক্ষেত্রে ভ্রান্তি হলে পরে তুমি যদি শিখছোই ভুল তাহলে করে আসবেই ভুল। কাজেই শেখাটা দরকার যে কোথা থেকে তুমি শিখছো, জায়গাটা খাঁটি সোনার মতো হতে হয় আর কি। আচ্ছা, পরবর্তী যেটা আছে সে কাজী নজরুল ইসলামের 2টি কবিতা রয়েছে, একটি বিদ্রোহী, একটি আমার কৈফিয়ত, একটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতা, একটি সর্বহারা কাব্যগ্রন্থের কবিতা, সেখান থেকে দেখে নিতে পারো অবশ্য করে। তার সঙ্গে সঞ্চিতা কাব্যগ্রন্থের মধ্যে কারোর যদি বাড়িতে সঞ্চিতা থাকে বা যারা নেটের জন্য পড়ছো তাদের তো সঞ্চিতা অবশ্য করেই থাকা দরকার, কারণ সেটাও আমাদের পাঠ্য, মূল কবিতাগুলো আমরা সেখানেই পাচ্ছি। কাজেই সঞ্চিতার মধ্যে কিন্তু এই 2টো কবিতা রয়েছে। আচ্ছা, পরবর্তী অংশে আমাদের থাকছে নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক বিসর্জন এবং মনোজ মিত্রের নাটক নরক গুলজার। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো বিষয়, সেটা গল্প হোক, নাটক হোক, কাব্যগ্রন্থ হোক, উপন্যাস হোক, বিশ্বভারতী ছাড়া আমরা আর কিছু ভরসা করতে পারি না সেই প্রকাশনী। আমিও এটাই সাজেস্ট করব যে বিশ্বভারতীর যেটা সেই পাঠ্যপুস্তক তোমরা কিনতে পারো, ঠিক আছে। আচ্ছা, নরক গুলজারের ক্ষেত্রে অবশ্যই একটু দেখে নেবে কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, তো সেখানকার বই, মানে এগুলো সাধারণত ওই রকম ভাবে একাধিক প্রকাশনী হয় না যেহেতু আধুনিক নাটকের মধ্যে পড়ছে। আচ্ছা, পরবর্তী রয়েছে আমাদের প্রবন্ধের একটা সেকশন, যেটা হচ্ছে কাজী আব্দুল ওদুদ তার নির্বাচিত প্রবন্ধ, অর্থাৎ যে গ্রন্থটির কথা বলা হচ্ছে, যে পুস্তকটির কথা বলা হচ্ছে, যেই পুস্তক থেকে 5টি প্রবন্ধ সেখানে সংকলিত রয়েছে, সেই প্রবন্ধ গ্রন্থটির নামে নির্বাচিত প্রবন্ধ। এমনি মানে নর্মালি কোনো বইয়ের দোকানে গিয়ে কাজী আব্দুল ওদুদের নির্বাচিত প্রবন্ধ গ্রন্থ বললে সেটিও দিয়ে দেওয়া হবে। এবং আমাদের স্টুডেন্টদের, মানে যারা আমাদের সঙ্গে যুক্ত আছো, আমাদের পেইড ব্যাচের যারা স্টুডেন্টরা রয়েছে, যাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, তাদের জন্য আর একটা ভালো কথা যে আমরা যে গ্রন্থটার পিডিএফ তোমাদের দিচ্ছি সেটা কিন্তু নির্বাচিত প্রবন্ধ গ্রন্থেরই পিডিএফ, এবং তার মধ্যে কিন্তু তার প্রকাশকাল সহ, তার পত্রিকা সহ যাবতীয় যা বিষয় সেগুলোর উল্লেখ কিন্তু সেই অংশে থাকছে। 5টি প্রবন্ধ সেখানে রয়েছে, রবীন্দ্রনাথের গান, বঙ্কিম প্রতিভা, গেটে, রবীন্দ্রনাথ আর কবির মহাপ্রাণতা, এই 5টি প্রবন্ধ আমাদের পাঠ্য। আচ্ছা, দ্বিতীয়ত অন্নদাশঙ্কর রায়, যা শ্রেষ্ঠ প্রবন্ধ, অর্থাৎ সেখান থেকেও 5টি প্রবন্ধ নেওয়া হয়েছে। অন্নদাশঙ্কর রায় শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থের সঙ্গে নেটের ছাত্রছাত্রীরা পরিচিত, কারণ অন্নদাশঙ্কর রায়ের প্রবন্ধ কিন্তু আমাদের নেটের ক্ষেত্রেও রয়েছে। আচ্ছা, সেখান থেকে জীবনশিল্পী রবীন্দ্রনাথ, ফাউস্ট, কবিগুরু গেটে, সমর ও শান্তি এবং অন্যতম গুরু টলস্টয়, এই 5টি গ্রন্থ, 5টি প্রবন্ধ আমাদের সেক্ষেত্রে পাঠ্য থাকছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি চলে আসি, এই পর্যন্ত দাঁড়িয়ে রইল আমাদের প্রবন্ধের কথা। বাদবাকি থেকে যাচ্ছে আমাদের ছোট গল্পের প্রসঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘরৌদ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার, সৈয়দ মুস্তাফা সিরাজের গাছটা বলেছিল, জ্যোতিরিন্দ্র নন্দীর গিরগিটি। এই প্রবন্ধগুলো মানে সাধারণত তাদের গল্প সংগ্রহের মধ্যে শ্রেষ্ঠ গল্প বা নির্বাচিত গ্রন্থ সেখান থেকে তোমরা পেতে পারো। আচ্ছা, পরবর্তী যেটা বলছে বাংলা সাহিত্যের ইতিহাস, যেখানে একেবারে মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত সিলেবাসের মধ্যে রয়েছে। খুব যে দীর্ঘ এই পার্টটা তা নয়, কিন্তু হ্যাঁ পড়ার বিষয় অনেকগুলো রয়েছে। মঙ্গল কাব্য, এর মধ্যে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, 3টে মঙ্গল কাব্যের উল্লেখ এখানে করা হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে একটা দ্বন্দ্বের সম্ভাবনা দেখা দিচ্ছে, কারণ এই যে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল বা ধর্মমঙ্গল যে উল্লেখ করা হয়েছে, এখানে কিন্তু কাব্যগ্রন্থ মানে কাব্যের কোনো কবির উল্লেখ করা হয়নি। অর্থাৎ মনসামঙ্গল কাব্যের ক্ষেত্রে আমরা ক্ষেমানন্দের কাব্য রচনা পড়বো না বিজয়গুপ্ত পড়বো না নারায়ণদেব পড়বো না বিপ্রদাস পিপলাই পড়বো, সেটা কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা নেই। চণ্ডীমঙ্গল বা
এদের ক্ষেত্রে মুকুন্দ চক্রবর্তী সাধারণত জনপ্রিয়, ধর্মমঙ্গলের ক্ষেত্রে ঘনরাম চক্রবর্তী জনপ্রিয়, কিন্তু চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে তার বণিক খণ্ড রয়েছে, আখিটিক খণ্ড রয়েছে এবং দুটোই বেশ আয়তনগত দিক থেকে বৃহৎ। কাজে এইগুলোর কিন্তু স্পষ্ট করে কোনো উল্লেখ করা নেই সেভাবে। কাজে এইগুলো যখন আমরা দেখতে যাব বা আমরা পড়তে যাব, যতক্ষণ না পর্যন্ত, যদি সিলেবাসের কিছু ক্ষেত্রে কিছু ডানদিক বাদিক কিছু হয়ও, কিছু এই ক্ষেত্রেও মানে সেইটার দিকে লক্ষ্য রেখেও আমাদের সাজেশন থাকছে যে আমরা যখন পড়বো, যখন এইটাকে এরকম ব্রিফ হিসেবে দিয়েছে, তখন আমরা ধরে নিচ্ছি ওই যে কোনো একটি নির্দিষ্ট গ্রন্থ, ধরো ক্ষেমানন্দের গ্রন্থের এই পার্টের থেকে লাইন তুলে প্রশ্ন দেওয়া, এই জিনিসগুলো সেখানে আসবে না, আসার সম্ভাবনাটা বেশি। যখন কোনো কবিকে উল্লেখ করে দিচ্ছে তখন তার কাব্যগ্রন্থের অন্তর্বর্তী প্রশ্ন আসা সেখানে স্বাভাবিক, কিন্তু যখন শুধুমাত্র টপিক ওয়াইজ এগুলোকে দিচ্ছে এবং শুধুমাত্র মঙ্গল কাব্য হিসেবে টপিক রয়েছে, বাকিগুলো সব ব্র্যাকেটে, মানে এটা যদি এইভাবেই একটু হালকা চালে দিয়ে রাখে, তাহলে আমাদের বাকি সব কবিদেরও কিন্তু সেখানে ইনক্লুড করতে হবে এবং তথ্যগত দিক থেকে সেগুলোকে বিল্ড আপ করা শুরু করতে হবে, যেগুলো আমরা সাধারণত করে থাকি। আচ্ছা, এবার এই ক্ষেত্রে পাঠ্য ক্ষেত্রে সাহিত্যের ইতিহাস অবশ্যই অসিত কুমার বন্দ্যোপাধ্যায় রয়েছে, সুকুমার সেন রয়েছেন, দেবেশ আচার্যের বই আছে, ক্ষেত্রগুপ্তের বই আছে, তপন কুমার চট্টোপাধ্যায়ের পুস্তক রয়েছে। যার কাছে রয়েছে সে সেইটা দেখে করতে পারো, যার যে বইটা পছন্দ সেই বই দেখে সে পড়তে পারো। কিন্তু আমি সাজেস্ট করব, এই যে যাদের কথা বলা হচ্ছে এদের প্রত্যেকের, মানে নিজেদের কাছে বই থাকুক বা বন্ধুদের কাছ থেকে নিয়ে হোক, কিংবা যদি লাইব্রেরি ঘেটে যদি সব বইগুলো থেকে যদি ওই চ্যাপ্টার বা ওই অংশগুলো একটু ভালো করে দেখে নাও না, বলে না যে নিজের জ্ঞানের শেষ নেই, আর নিজের তথ্য ভান্ডার পূরণ হলে কখন কোন দিকে যে কোনটা কাজে লেগে যাবে এইটা কিন্তু বলাটা মুশকিল। ঠিক আছে, কাজে এইভাবে যদি সব বইগুলো একটু দেখে নাও, কারণ এখনো পর্যন্ত আমাদের হাতে বেশ খানিকটা সময় আছে, যতক্ষণ না পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এই যে অতিরিক্ত পড়ামূলক যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি এবং সেটা কিন্তু বৃথা কখনো যাবে না। পরবর্তী যেটা সাহিত্যের ইতিহাসের অংশে থাকছে, বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রটা আমরা দেখতে পাচ্ছি। বৈষ্ণব কাব্যের মধ্যে, মানে বৈষ্ণব পদাবলী কাব্যের মধ্যে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এই চারজন পদাবলীকারের উল্লেখ এখানে রয়েছে। সাধারণত এই চারজনকে নিয়েই হয়ে থাকে বিষয়টা, কারণ দুজন চৈতন্য পূর্ববর্তী এবং দুজন চৈতন্য পরবর্তী। আর বিদ্যাপতি আর চণ্ডীদাসের ক্রমান্বয়ে ভাবশিষ্য হচ্ছে গোবিন্দ দাস আর জ্ঞানদাস। কাজেই এই প্রসঙ্গগুলো তো আমরা গ্র্যাজুয়েশন থেকে করে আসছি। তার জন্য হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের যে পদাবলী সাহিত্যের বই আছে সেগুলো দেখতে পারো। আর পদাবলী সাহিত্য নিয়ে যে ব্যাখ্যামূলক রচনা, সাধারণত আমরা ওই যে প্রাবন্ধিক রচনা যেগুলো পড়তে থাকি, তার জন্য ডক্টর সত্যগিরি, শামসুল আহম শহীদ, হীরেন চট্টোপাধ্যায়, এদের বইগুলো কিন্তু দেখতে পারো। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাবে এই ক্ষেত্রে দাঁড়িয়ে। আচ্ছা, পরবর্তী যেটা রয়েছে, মানে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে, মানে আমাদের একদম আধুনিক 1800 পর্ব যেখানে শুরু হয়ে যাচ্ছে, ফোর্ট উইলিয়াম কলেজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী এবং সত্যেন্দ্রনাথ দত্ত। তার জন্য আমি একদম বলবো সেই অসিত বন্দ্যোপাধ্যায় হোক বা দেবেশ আচার্য হোক, যাই হোক না কেন, এরকম প্রত্যেককে ধরে ধরে পড়া, মানে যে কেউ একজন প্রাবন্ধিক সাহিত্যে রয়েছে, এখানে প্রাবন্ধিক, নাট্যকার একদম মিলিয়ে মিশিয়ে রয়েছে, কাজেই তাদের সম্পর্কে জানবে, তাদের রচনা গ্রন্থগুলো জানবে, কোনো রচনা গ্রন্থ প্রকাশের সময় এরা কি কোনো ছদ্মনাম ব্যবহার করেছিলেন কিনা, এই জাতীয় যে তথ্যগুলো, এরা কি কোনো পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন বা কোনো পত্রিকার প্রকাশ নিজেরা করেছিলেন, এই যাবতীয় যা তথ্য সেগুলো ক্রমান্বয়ে কিন্তু দেখতে দেখতে যাবে। আর যেটা আমাদের থাকছে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ, সন্ধি, সমাস, প্রত্যয়, কারক বিভক্তি, পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ। এর মধ্যে দাঁড়িয়ে যদি বলি, এই সন্ধি, সমাস, প্রত্যয় আর কারক বিভক্তি, এই যা আমাদের একটু দেখতে লাগবে, মানে নতুন করে একবার চোখ বুলিয়ে নেওয়া যা হয়, লিঙ্গ পরিবর্তন, পদ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন বা এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশও কখনো কখনো একটু জটিল চলে আসে, কিন্তু মনে হয় না যে খুব কষ্টকর সেটা হবে। যদি বইয়ের কথা বলা হয় তাহলে একদম সেই
উচ্চতর বাংলা ব্যাকরণ মানে বামনদেব চক্রবর্তী, যিনি ব্যাকরণের গুরু সদৃশ, তার বই ব্যতীত আর তো কোনো বই সেখানে হতেই পারে না। আর এছাড়া মানে এই যে তোমাদের এক কথায় মানে অন্যান্য যে সেকশনগুলো আছে তার জন্য পরেশ ভট্টাচার্যের ভাষাবিদ্যা পরিচয় দেখতে পারো, রামেশ্বর শয়ের বই দেখতে পারো গ্র্যাজুয়েশনের জন্য বা এই লেভেলে সবার কাছেই থাকে, বইগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারো। ভাষার ইতিবৃত্ত সুকুমার সেন, খুব ভালো বই, এই বইগুলো কিন্তু দেখা যেতে পারে। ঠিক আছে, এবার এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাস এবং বই সংক্রান্ত আলোচনা। যেগুলো সাধারণত পাঠ্য রয়েছে মানে টেক্সট হিসেবে গল্প, কবিতা, নাটক রয়েছে, সেগুলোর পাঠ্যগুলো পড়া অত্যন্ত পরিমাণে জরুরি হয়ে পড়ছে। সেগুলোর রেগুলার মক টেস্ট দেওয়া অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ছে, যেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে অ্যারেঞ্জ করি। প্রতি সপ্তাহে যা পড়ানো হয় সেই প্রত্যেকটা টপিকের ওপরে মক টেস্ট থাকছে এবং আনলিমিটেড মক টেস্ট, তোমার যতবার খুশি তুমি সেগুলো দিতে পারবে। এবং প্রয়োজন অনুসারে ধীরে ধীরে মাসের অন্তে গিয়ে মানে প্রতি সপ্তাহের মক টেস্টের সঙ্গে সঙ্গে এক মাস যখন কমপ্লিট হয়ে যাবে যতটা পড়ানো হয়েছে তার ওপরে মক টেস্ট। আর যেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, পিএসসি বা এসএসসির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে গ্রামারের পার্টটা। আমরা সবসময় যখন একটু বড় হয়ে যাই না, আমরা ধরে নিই যে গ্রামারটা আমরা পারবো এবং ভুলটা আমরা সেখানেই সবার আগে করি। এই যে সন্ধি সমাস এগুলো তো আমরা এখন ওই বড় করে শেখার সময় আর নেই। এই ক্ষেত্রে কিন্তু কিছু ট্রিক্স আছে যেগুলো মনে রাখার। কিসের ট্রিক্স? যে একই তো সেই সূত্র পড়ানো না, সেই একই সূত্র পড়ানো না, সেটা তো সবাই পড়ানো মানে পড়িয়ে থাকে বা সেটা তো পড়ানো হয়েই থাকে। বিশেষ কিছু কথা, বিশেষ কিছু ট্রিক্স কিসের পরিপ্রেক্ষিতে? পূর্ববর্তী প্রশ্ন, হ্যাঁ শুধুমাত্র পিএসসির কথা বলছি না, এসএসসি হোক বা আর যা যা পরীক্ষা হয়েছে মানে বিভিন্ন স্টেটের বিভিন্ন পরীক্ষাকে কেন্দ্র করে এই যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়, কোন ধরনের শব্দ সেখানে ব্যবহার হয় সন্ধির ক্ষেত্রে বা কোন শব্দগুলো সাধারণত সমাসের ক্ষেত্রে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, সেগুলোকে মনে রাখার কৌশল কি হতে পারে, সেগুলো কিন্তু একটু এক্সট্রা পাওয়া বৈঠকিতে। কাজেই যারা আমাদের ক্লাস অ্যাডমিশন চলছে এবং ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, যে কোনো প্রস্তুতি পর্বের জন্য আমরা বলে থাকি যে যতটা সময় আমরা নিজেদেরকে দিতে পারবো ততটাই ভালো হবে। কাজেই যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা নিজেদের নাম এনরোল করতে পারো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, অল দ্য বেস্ট।